অস্তিত্ব রাখি। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই নরেন্দ্র মোদী অনেক কথা জোরকে দাঙ্গা টাঙ্গা দিয়ে এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। ইতিহাসে নৃশংস নেতাদের কথা বললে সবার আগে যে নামটা মনে পড়ে তিনি হলেন হিটলার। কিন্তু আজকের ষড়যন্ত্রের এই এপিসোডে এমন একজনের কথা বলবো যার নিষ্ঠুরতা হিটলারকেও হার মানাবে। হিটলারের থেকেও তিনি কোনো অংশে কম যান না। 4 বছর তিনি একটি দেশের সর্বময় কর্তা হিসেবে দায়িত্ব সামলেছেন, আর ওই 4 বছরে দেশের 1/4 মানুষ তাদের মৃত্যু হয়। আর এই কাজের নির্দেশ এই স্বৈরাচারী শাসক তিনিই দিয়েছিলেন। আমরা বলছি পল পটের কথা। পল পট কিভাবে নিজের ক্ষমতা ধরে রাখার জন্য নিজের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন, আজকের এই এপিসোডে সেই নিয়েই আপনাদের সঙ্গে কথা বলবো। আপনাদের সঙ্গে রয়েছি আমি অহনা। দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট দেশ কম্বোডিয়া। এই কম্বোডিয়া, এইখানেই কিন্তু পল পটের এন্ট্রি। কম্বোডিয়ায় সেখানে পল পটের নেতৃত্বাধীন সরকার এই দেশের লাখ লাখ মানুষকে নির্বিচারে শেষ করে দেয়। ওই সময় আরো 20 লাখ কম্বোডিয়ানের মৃত্যু হয়েছিল, আর তার কারণ ছিল খেতে না পাওয়া, হাড় ভাঙা পরিশ্রম কিংবা অতিরিক্ত পরিমাণে ক্লান্তি। সময়টা 1975 থেকে 1979। এই সময় পর্বে কম্বোডিয়া শাসন করেছিলেন পলের নেতৃত্বাধীন সরকার, খামের রুজ সরকার। এই 4 বছরে কম্বোডিয়ায় প্রায় 25 থেকে 30 লাখ মানুষের মৃত্যু হয়। 2009 সালে ডকুমেন্টেশন সেন্টার অফ কম্বোডিয়া বলেছিল যে সেই সময়ে প্রায় 23,745টি গণকবর খুঁড়ে কমপক্ষে 13 লাখ মানুষের দেহাবশেষ পাওয়া গিয়েছিল। পরিসংখ্যানটা ভাবতে পারছেন? আর এই সমস্ত মানুষকে নৃশংসভাবে শেষ করেছিল পলের খামের রুজ সরকার। হিটলারের 12 বছরের একনায়কতন্ত্রে গণহত্যার শিকার হয়েছিলেন 60 লাখ মানুষ, আর পলের 4 বছরে 30 লাখ। হত্যার শতাংশে হিসেবটা কিন্তু অনেকটাই বেশি, যদিও পল নিজেকে সমাজ সংস্কারক বলতে চেয়েছিলেন। মার্কস, লেনিন তারা যে কমিউনিস্ট ধারা তৈরি করেছিলেন সেই ধারার পন্থী ছিলেন পল। কৃষিভিত্তিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করাই নাকি ছিল তার লক্ষ্য। কৃষিভিত্তিক সমাজতন্ত্র সরলভাবে বাঁচার কথা বলে। জমি উৎপাদনের ভিত্তি, কৃষিকাজ বাঁচার উপায়। এই ব্যবস্থায় সবাই নিজের প্রয়োজন মতো উৎপাদন করবে এবং জীবন ধারণের প্রয়োজন অনুযায়ী পণ্য গ্রহণ করবে। জমি কারো মালিকানাধীন থাকবে না, ফলে কারো কোনো জোর থাকবে না। পল নাকি চেয়েছিলেন এই রকম একটা সমাজ। এইবার আপনাদের মনে হচ্ছে তো যে শুরুতে যে পরিসংখ্যানটা বললাম, মানুষের মৃত্যুর পরিসংখ্যান, তার সঙ্গে এই ধরনের কথাগুলো কিরকম একটা বাদ সাজছে। এখান থেকে প্রশ্নটা হচ্ছে যে সমস্যাটা বাঁধলো কোথায়? পলের নীতির যারা প্রশংসা করছেন তারা বলছেন যে তিনি নাকি একজন আপাদমস্তক বিপ্লবী ছিলেন। তারা বলতেন যে পল যখন জেগে থাকতেন তখন নাকি প্রতি মুহূর্তে বিপ্লবের কথা ভাবতেন, আর যখন ঘুমোতেন তখন স্বপ্নেও নাকি বিপ্লবই দেখতেন। কিন্তু সাম্যবাদের পক্ষে বিপ্লব একনায়কতন্ত্রে পরিণত হলো কিভাবে? তারা এও বলছেন যে পলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ছিল দুর্দান্ত। তার কথা শুনে মুহূর্তেই মানুষ উদ্বুদ্ধ হতেন। সেই সময় কম্বোডিয়ায় বহু শিক্ষিত এবং বোদ্ধা পলের নীতিকে অনুসরণও করেছিলেন। কৃষিভিত্তিক সমাজতন্ত্র গড়ার লক্ষ্য, সেই লক্ষ্যে কিন্তু সংস্কারের কাজ শুরু হয়েছিল। সেই প্রক্রিয়ায় যারা তার সঙ্গ দিতে পারেননি তাদেরই মৃত্যু হয়েছে। মানে এইখান থেকেই সমস্যাটা বাদ সেধেছে। হত্যার শিকার হতে হয়েছে তাদেরও, যাদের ভয় পেয়েছিল এই সরকার। অতি শিক্ষিতদের ভয় পেত পলের সরকার। যুক্তি ছিল যে তাদের সমাজ সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন এই অতিরিক্ত শিক্ষিত মানুষজন।
মানুষকে ভুল বোঝাতে পারেন, এমনকি তাদের পাল্টা বিপ্লবে উদ্বুদ্ধ করতে পারেন। একই যুক্তিতে যারা কম্বোডিয়ার পূর্বতন সরকারের ঘনিষ্ঠ ছিলেন, পূর্বতন সরকারের সমর্থক ছিলেন, তাদেরকে গ্রেফতার করা হতো। জানেন, একাধিক ভাষা বলতে পারা, যেটা আমরা বর্তমান সমাজে দেখি যে কাজের অনেক সুবিধা করে দেয়। ধরুন আপনি বাংলা জানেন, হিন্দি জানেন, ইংলিশ জানেন, আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হবে। পলের শাসন সময়কালে সেটাই কিন্তু অতিরিক্ত ভয়ঙ্কর একটা বিষয় ছিল। অর্থাৎ একাধিক ভাষা বলতে পারাটাকে বিপদ হিসেবে ভাবা হতো, এই সরকার সেটাকে বিপদ হিসেবে ভাবত। এমনকি কেউ যদি চশমা পরে তাকে বুদ্ধিজীবী তকমা দিয়ে কারাগারে বন্দি করত পলের সেনারা। এই সেনাদের চরমপন্থী মনোভাব দেখানোর নির্দেশ ছিল সরকারের তরফ থেকেই। গ্রেফতার হওয়ার সম্ভাব্য বিপদের চিহ্নিত করে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে চিহ্নিত করা হতো এবং তারপরেই কিন্তু তাদেরকে শেষ করে দেওয়া হতো। সেই নিয়ে দুবার ভাবনা চিন্তা পর্যন্ত করা হতো না। কারাগারের কাছে একটি মাঠেই সেখানে এই একটা ফিল্ড তৈরি করা হয়েছিল, যাকে নামই দেওয়া হয়েছিল কিলিং ফিল্ড। আর এইখানেই একের পর এক মানুষকে শেষ করার ঘটনা ঘটত। তৃতীয় বিশ্বের দরিদ্রতম দেশগুলির মধ্যে অন্যতম কম্বোডিয়া। আর্থিক সহায়তা বিদেশ থেকে আসতো বলেও জানা গিয়েছে। তবে বন্দীদেরকে এইভাবে নির্বিচারে শেষ করার বিষয়ে কিন্তু অযথা গুলির অপচয় করতো না পলের সেনাবাহিনী। ইতিহাসবিদরা বলছেন যে বন্দীদেরকে নৃশংসভাবে কুড়ুল দিয়ে কুপিয়ে শেষ করে তাদেরকে কবর দেওয়া হতো। ভাবতে পারছেন সমাজ সংস্কার করতে গিয়ে কতটা নৃশংস হয়ে উঠেছিল এই সরকার? বলতেও যেন গায়ে কাটা দিচ্ছে। রাজনীতিতে কিভাবে পলের হাতে খড়ি, চট করে সেটাও আপনাদেরকে একটু বলি। পল পট এই নামটা কিন্তু বেশ অন্যরকম, তাই না? কম্বোডিয়ান ভাষায় এর অর্থ হচ্ছে সাচ্চা কম্বোডিয়ান। পল নিজেকে সাচ্চা কম্বোডিয়ান বলেই মনে করতেন, তাই জন্য এইরকম একটা নাম রেখেছিলেন। তার আসল নাম কিন্তু পল পট নয়, তার আসল নাম সালুথ জার। এক কৃষি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন পল। 1925 সালের 19 মে কম্বোডিয়ার রাজধানীর শহর, সেখানে পলের জন্ম। রাজ পরিবারের ঘনিষ্ঠ ছিল তার পরিবার। ছোটবেলায় কম্বোডিয়ার এক স্বনামধন্য স্কুলে পড়ার সুযোগ পেয়েছিলেন পল পট। স্কুলের পড়াশোনা শেষ করে কারিগরি বিষয়ে উচ্চতর ডিগ্রি নিতে প্যারিসে যান তিনি। সেখানেই ছাত্রকালেই রাজনীতিতে তার হাতেখড়ি, অর্থাৎ ছাত্র বয়সেই রাজনীতির সঙ্গে তিনি জড়িয়ে পড়েন। ফ্রান্সের কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। সেই সময়ে রাজনীতিতে তিনি এতটাই আসক্ত হয়ে পড়েছিলেন যে মেধাবী হওয়া সত্ত্বেও পরীক্ষায় তিনি পাশ করতে পারেননি। ফলস্বরূপ ফ্রান্সের পড়াশোনার পাঠ চুকিয়ে তিনি দেশে ফিরে আসেন খুব কম সময়ের মধ্যে। 1953 সালে পল পট দেশে ফিরে আসেন এবং কমিউনিস্টদের প্রতিনিধি হিসেবে কাজ করতে শুরু করেন নিজের দেশ কম্বোডিয়ায়। ফ্রান্স থেকে ফিরে পল পট কম্বোডিয়ায় ফরাসি সাহিত্যের একজন শিক্ষকের ছদ্মবেশে কমিউনিস্টদের হয়ে কাজ শুরু করেন। তিনি গোপনে তার অনুগত ছাত্রদের বিপ্লবের মন্ত্রে দীক্ষিত করতে থাকেন এবং কম্বোডিয়ায় বিদ্রোহী কমিউনিস্ট নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করেন। সেই সময় কম্বোডিয়াতে আলাদা 3টে প্রধান কমিউনিস্ট দলের অস্তিত্ব ছিল, যেগুলোকে একত্রিত করে একটি সমন্বিত কমিউনিস্ট দল তৈরি করেছিলেন পল পট। অন্য যে সমস্ত বামপন্থী দল ছিল সেগুলোকেও এই নতুন দলের সঙ্গে তিনি যুক্ত করেন। তার গড়া এই ঐক্যবদ্ধ দলটি কমিউনিস্ট পার্টি অফ ক্যাম্পুচিয়া ইন কম্বোডিয়া বা খেমার রুজ নামে বিশ্বে পরিচিতি লাভ করে। 1963 থেকে 1981 এই সময় পর্বে দাঁড়িয়ে খেমার রুজের জেনারেল সেক্রেটারির দায়িত্বে ছিলেন পল পট। সংগঠিত হয়ে আত্মপ্রকাশ করার পর পল পটের অস্ত্রহীন বিশাল খেমার রুজ বাহিনী রাজতন্ত্রের বিরুদ্ধে উগ্রভাবে প্রচার করতে শুরু করে। তৎকালীন কম্বোডিয়ার রাজা নরোদম ভীষণ বিরক্ত হন এবং ভীষণ বিরক্ত হয়ে তিনি এই দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেন। সেই সময় পালিয়ে গিয়ে পল পট যোগ দেন ভিয়েতনামের সীমান্তের কাছে এক গেরিলা ক্যাম্পে।
সেখানে থাকতেই তিনি উত্তর ভিয়েতনাম সরকারের সঙ্গে যোগাযোগ করেন এবং খেমার রুজদের শাসনের যে মূল মন্ত্র সেটা তৈরি করেন। বিপত্তিটা ঘটে 1960 সালের দিকে। এই সময়ে কিছু কারণে মতের অমিল হওয়ায় পল পট ভিয়েতনামের সহযোগিতার প্রতি আস্থা হারাতে থাকেন এবং ধীরে ধীরে পরিবর্তিত হয়ে তিনি এক নতুন রাজনীতিবিদে পরিণত হন। একসময় মিশুকে এবং খুব বন্ধুত্ব সুলভ সালাদ স্যার হঠাৎ করে মানুষজনের সঙ্গে যোগাযোগটাকে একেবারে কমিয়ে ফেললেন। একজন কমিউনিস্ট নেতা থেকে তিনি হয়ে উঠতে শুরু করলেন একজন স্বৈরাচারী শাসক। নিজের কৃতিত্ব প্রতিষ্ঠা করার জন্য তিনি দলকে ঢেলে সাজাতে শুরু করলেন। শহুরে শ্রমজীবী মানুষদের নিয়ে গড়া প্রচলিত মার্কসিস্ট সমাজতান্ত্রিক মতবাদকে প্রত্যাখ্যান করে পল পট গ্রামের গরিব কৃষক শ্রেণীকে নিয়ে ভিন্ন ধরনের একটি সমাজতান্ত্রিক বিপ্লবের চিন্তা করলেন। এই নতুন সমাজতান্ত্রিক ধারণায় কম্বোডিয়ার জনগণের জন্য উপযোগী বলে তার বিশ্বাস ছিল। পল পটের এই নতুন খামখেয়ালি নীতি আর তার ধ্যান ধারণার কারণে ভিয়েতনাম এবং সোভিয়েত ইউনিয়ন তার এবং তার দলের প্রতি বিরাগভাজন হয়। ফলস্বরূপ তারা সহযোগিতার হাত সরিয়ে নেয়। ইতিহাস যদি কম্বোডিয়ার জনগণের প্রতি সহানুভূতিশীল হতো তবে হয়তো পল পটের কাহিনী এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু না। ভিয়েতনাম এবং সোভিয়েত ইউনিয়ন তার নীতিতে সমর্থন না দিলেও দেশে বিদেশে ঘটে যাওয়া অনেক ঘটনা খেমার রুজদের ক্ষমতা না কমিয়ে বরং সেটাকে বাড়িয়ে দিল। পল পট তার শাসিত ছোট্ট কৃষিপ্রধান অঞ্চলের উপরে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে শুরু করলেন এবং ধীরে ধীরে দলের শক্তি বৃদ্ধি করার একটা নেশায় তিনি মেতে উঠলেন। তার শাসনকালের যে ভয়াবহতা তা শুনলে গাটা শিউরে উঠতে বাধ্য। পল পট যখন ক্ষমতা দখল করলেন তখন দেশের মধ্যে চলা যুদ্ধ আর বিশৃঙ্খলায় ধুঁকছেন লাখ লাখ মানুষ। দেশের অর্থনীতি ও কৃষি ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে, দেখা দেয় দুর্ভিক্ষ, যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। প্রতিটা অঞ্চলে যেন একেবারে অরাজকতা আর অরাজকতা, আর কিছু নেই। কম্বোডিয়ার সেই ভয়ঙ্কর অবস্থা আরো বেশি ভয়াবহ হয়ে ওঠে পল পটের শাসনকালে। তিনি ক্ষমতায় এসে দেশ থেকে সমস্ত বিদেশিদেরকে তাড়িয়ে দেওয়ার নির্দেশ দেন শহর ফাঁকা করার। ডাক্তার, উকিল, সাংবাদিক এবং অন্যান্য বুদ্ধিজীবীদেরকে সেই সময় গুলি করে শেষ করে দেওয়া হয়। যারাই খেমার রুজদের শাসন ব্যবস্থা সম্পর্কে দ্বিমত পোষণ করেছে তাদেরকে নৃশংসভাবে শেষ করেছে পল পটের এই বাহিনী। পল পট তার নেতৃত্বে নতুন একটি দেশ, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কম্পুচিয়া সৃষ্টি করেন, যেখানে আধুনিক সমাজের সমস্ত উপাদান বর্জন করে তিনি এক বর্বর শাসনের সূচনা করেন। তিনি তার দেশে ইয়ার জিরো ঘোষণা করেন। তিনি ঘোষণা করেন তার দেশ 0 বছর থেকে আবার যাত্রা শুরু করবে। পল পট তার দেশের মানুষদের মধ্যে ভিয়েতনাম বিরোধী মানসিকতাকে কাজে লাগিয়ে ক্ষমতার শক্ত ভিত তৈরি করেছিলেন। কম্বোডিয়ার সকল দুর্ভোগের জন্য তিনি ভিয়েতনামের বিশ্বাসঘাতকতাকেই দায়ী করেছিলেন। 1975 সালের দিকে ভিয়েতনাম আমেরিকান সেনাবাহিনীকে পিছু হটতে বাধ্য করে এবং শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে সমর্থ হয়। আমেরিকাকে বিদায় করার পর ভিয়েতনাম 1979 সালের দিকে কম্বোডিয়া আক্রমণ করে। ভিয়েতনামি বাহিনী সেই সময় খেমার রুজদের ক্ষমতা থেকে সরিয়ে জঙ্গলে ক্যাম্পে আত্মগোপনে যেতে বাধ্য করে। পল পট পালিয়ে যান, আত্মগোপন করেন। হাজার হাজার ক্ষুধার্ত মানুষ কম্বোডিয়া থেকে পালিয়ে থাইল্যান্ডে সেখানে শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। আর এর সঙ্গে খেমার রুজদের ভয়াবহ শাসনকালের সমাপ্তি হয়। ভিয়েতনামি সেনাবাহিনীর আক্রমণে যদিও খেমার রুজদের মূল বাহিনী গড়িয়ে যায় 1980-র দিকেই, কিন্তু তবু তারা নিশ্চিহ্ন হয়নি। এরপরও 15 বছর ধরে কম্বোডিয়ার পশ্চিমাঞ্চলের দুর্গম বনে খেমার রুজদের ওইটুকু যে অংশ ছিল সেটাকে নিয়েই কিন্তু একটা পুনর্গঠন করে তার নেতৃত্ব দেন পল পট। 90-এর দশকের মাঝামাঝি সময়ে কম্বোডিয়ার নবগঠিত সরকার খেমার রুজদের নিশ্চিহ্ন করতে সমস্ত শক্তি প্রয়োগ করে। ধীরে ধীরে খেমার রুজদের সংখ্যা আরও কমতে থাকে এবং পল পটের যারা কাছের বন্ধু তাদের মৃত্যু হয় বা কেউ আত্মসমর্পণ করে। 1996 সালে পল পট
খেমার রুশদের ওপর নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলে এবং নিজের সৈন্যদের দ্বারাই অবরুদ্ধ হয়ে পড়েন। কম্বোডিয়ার আদালত তার অনুপস্থিতিতেই তাকে একেবারে সর্বোচ্চ সাজা ঘোষণা করে। খেমার রুশরাও তার লোক দেখানো বিচার করে এবং তাকে যাবজ্জীবন গৃহবন্দী করে রাখার সাজা দেয়। খেমার রুশরা পল পটকে কম্বোডিয়ান সরকারের কাছে হস্তান্তর করতে সম্মত হয় এবং এই কারণেই ৭২ বছর বয়সী খেমার রুশদের পরাজিত বন্দী নেতা পল পট নিজেকে শেষ করে নেওয়ার মতন পথ বেছে নেয়। ভাবতে পারছেন কি পরিস্থিতি? কেমন লাগলো আপনাদের এই ভিডিও? কেমন লাগলো পল পটের এই ষড়যন্ত্রের গল্প? অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। এছাড়াও রাজ্য রাজনীতি থেকে দেশ দুনিয়া যাবতীয় খবরের আপডেট দেখার জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। हमारी नीति हमेशा दोस्ती की रही। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। সেই নরেন্দ্র মোদী অনেক কথা আছে ওর নিয়ে দাঙ্গা টাঙ্গা নিয়ে। এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে।